ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস বাবু, কি ব্রিগেডিয়ার দাস, আপনার কি মনে হয় যে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, নেপাল যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে, কাঠমান্ডুর রাস্তায় যেভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে, প্রধানমন্ত্রী ওলি তিনি দেশ ছাড়তে পারেন যে আশঙ্কার কথা ইতিমধ্যেই, যে খবর ইতিমধ্যেই এসে পৌঁছচ্ছে, ভারতবর্ষের ওপরের কতটা প্রভাব পড়তে পারে? দেখুন, ভারতবর্ষের ওপরে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস এই দেশগুলোতে কিছু হলে তার প্রভাব পড়বে। এবং নেপালের সঙ্গে আমাদের 1700 কিলোমিটার বর্ডার আছে এবং 5টা রাজ্যের সাথে ভারতবর্ষের, পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, আমাদের উত্তরপ্রদেশ, আমাদের 5টা রাজ্যের সাথে ভারতবর্ষের বর্ডার আছে, নেপালের, বিহারেরও আছে। এবার সেখানে নেপালের সাথে যদি নেপালের স্থিতি ভালো না থাকে তাহলে কি হবে? আমাদের শত্রু দেশ যেমন পাকিস্তান যদি দেখেন, তাদের আইএসআই এর প্রেজেন্স নেপালে অনেক বেশি অন্যান্য দেশের থেকে। এবং তারপরে চায়নারও নেপালের ইন্টারেস্ট আছে, যেহেতু আমরা ডাইরেক্ট ভারতবর্ষের সাথে চায়নার একটা কম্পিটিশনের ব্যাপার আছে, আমরা যুদ্ধও লড়েছি এবং তারা চায় আমাদের প্রতিবেশীদের কোনো রকম ভাবে ডিস্টেবিলাইজ করে যদি আমাদের কাছে একটু সুযোগ সন্ধান নিতে পারে। এবং সেখানে নেপালের এখন যে সমস্যাটা, সেটা করাপশন, মূল্যবৃদ্ধি, একই গভর্নমেন্ট নানান রকম ভাবে সাধারণ মানুষের ওপর অত্যাচার, সেইগুলোর থেকে একটা রূপ নিচ্ছে। এবং হয়তো এই সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা একখানা স্ফুলিঙ্গ ছিল, যেটা এই রূপ আকার ধারণ করছে এবং এই মুহূর্তে বলা যাচ্ছে না এটা একটা স্বতঃস্ফূর্ত না বাংলাদেশের মতো পিছনে কেউ কলকাঠি নাড়ছে। আমার আন্দাজ যেটুকুনি আমি বুঝি যে স্বতঃস্ফূর্ত ব্যাপারের সাথে কলকাঠির ব্যাপারটাও যথেষ্ট পরিমাণে থাকতে পারে। এবং সেখানে একটা আশঙ্কা যে নেপালে একটা 3টে জিনিস চলে, গণতন্ত্র, আর রাজতন্ত্র আর কমিউনিজম। এবার আমার মনে হয় একটা ডিমান্ড আছে আবার সেই রাজার আমলে চলে যাবার, কারণ গণতন্ত্র আর কমিউনিজমের যে মিক্সচারটা এখন নেপালে, সেটা অতটা সাকসেসফুল হচ্ছে না সাধারণ মানুষের পারসেপশনে। এবং দেখা যাক এটাতে কি হবে। বাট ভারতবর্ষের এই বর্ডারটাতে সতর্ক থাকতে হবে, কারণ ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের রাজনীতি, ভারতবর্ষের সুরক্ষা সবকিছুর ওপরে নেপালের কিছু হলে তার প্রভাব হবে। এবং আগেও নেপালে বহুবার এরকম অশান্তি হয়েছে, ভারতের সাথে হয়েছে, এবং রিসেন্টলি মানচিত্রে নেপাল কিছু ভারতবর্ষের জায়গাকে নিজের জায়গা বলে দেখিয়েছিল এবং লোকেরা চিন্তা করে যে হয়তো সেটা চীনের প্ররোচনায় করেছিল এবং কমিউনিস্ট পার্টির সাথে যোগ আছে। এবং আশা করি যে এই ব্যাপারটা শান্ত হয়ে যাবে, নেপালের সরকার এমন কিছু সিদ্ধান্ত নেবেন, না হলে ভারতকে তো নজর রাখতেই হবে এই ব্যাপারে, কারণ এর সুদূর প্রসারী একখানা অশান্তি এর থেকেও যেমন বাংলাদেশে হয়েছিল, শ্রীলঙ্কায় হয়েছিল, সেটা হতে পারে। অনেক ধন্যবাদ। আশঙ্কার মেঘ কিন্তু ক্রমাগত ঘনীভূত হচ্ছে, কারণ গতকাল যেভাবে উত্তপ্ত পরিস্থিতি ছিল নেপালে, কাঠমান্ডুতে, আজও কিন্তু সেই পরিস্থিতি একই রকম রয়েছে। বরং বলা ভালো, যত সময় এগোচ্ছে ততই কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। বিক্ষোভকারীরা তারা কিন্তু তাদের আন্দোলনের তেজ আরো বাড়াচ্ছেন। আইনমন্ত্রীর বাড়ির বাইরেটার পরিস্থিতি একবার দেখুন। কিছুক্ষণ আগেই সেখানে একেবারে শয়ে শয়ে বিক্ষোভকারী তারা জড়ো হয়ে গিয়েছিলেন। সেনা রয়েছে, পুলিশ রয়েছে, কিন্তু কার্যত তারাও নিশ্চুপ হয়ে রয়েছে। আন্দোলনকারীরা হাতে পাথর তুলে নিচ্ছেন, ইট কুড়িয়ে নিচ্ছেন এবং একেবারে আইনমন্ত্রীর বাড়ি ঘিরে রেখে দরজা বন্ধ করে রীতিমতো সেই ইট পাথর ছোড়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন, তার বাড়িতে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন দাউ দাউ করে আগুন জ্বলছে। নেপালে গণবিদ্রোহের চেহারা একবার দেখুন। গোটা নেপাল জুড়ে বিভিন্ন প্রান্তে শুধু উপপ্রধানমন্ত্রী নন, তারই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী তারা ইস্তফা দিয়ে দিয়েছেন। তাদের কারুর বাড়ি ঘেরাও হচ্ছে, কারুর বাড়িতে ভাঙচুর হয়েছে, কারুর বাড়িতে একেবারে আগুন লাগিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের ক্ষেত্রে গ্রহণ করতেই হবে আধার কার্ড। আধারের বৈধতা পরীক্ষা করতে পারে নির্বাচন কমিশন। সোমবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 15 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের ক্ষেত্রে পরিচয় নথি হিসাবে আধার কার্ড গ্রহণ করতেই হবে। নতুন ভোটারের নাম নথিভুক্ত করতে 12তম নথি হিসাবে গ্রহণ করতেই হবে আধার কার্ড। সোমবার বিহারে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
সোমবার সুপ্রিম কোর্টের সওয়াল জবাবে বিহারের বিরোধী দলগুলির তরফে আইনজীবী কপিল সিব্বল বলেন, পরিচয়পত্র হিসাবে আধার বৈধ নাকি বৈধ নয়, নির্বাচন কমিশন যা করছে তা ভীষণই ভুল, সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না। তখন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলে, আমরা বুঝতে পারছি না প্রতিটা শুনানিতে আপনারা কেন আধারের ওপর এত জোর দিচ্ছেন, আপনারা কি এটাকেই নাগরিকত্বের প্রমাণ বলছেন? উত্তরে আইনজীবী কপিল সিব্বল বলেন, না আমরা তা বলছি না, কিন্তু আদালতই নির্দেশ দিয়েছিল যে পরিচয়ের প্রমাণ হিসেবে আধার কার্ডও গ্রহণ করা উচিত। বিএলওরা এটা গ্রহণ করছে না, তাদের কাছে মৌখিক নির্দেশ রয়েছে। সুপ্রিম কোর্টকে বলতে হলো, এটাই তো বিস্ময়কর। ভারতবর্ষের সরকার কোটি কোটি টাকা খরচা করে আধার কার্ড দিচ্ছে সবাইকে, মরতে গেলেও আধার কার্ড লাগছে আজকাল। তাহলে সেই আধার কার্ডকে তুমি ভোটার লিস্টে নাম তোলার জন্য ব্যবহার করবে না? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে अधिकांश गरीब मानुष के वोटर लिस्ट के बाद दिए दाओ। आज जो सबसे बड़ी बात हुई है कि माननीय सुप्रीम कोर्ट ने एडमिट किया है कि आधार सिटीजनशिप का प्रूफ नहीं है, आधार सिंपल आइडेंटिटी का प्रूफ है। और दूसरा माननीय सुप्रीम कोर्ट ने यह भी एडमिट किया है कि इलेक्शन कमीशन इलेक्टोरल रोल बनाने के पोजीशन में ये भी चेक कर सकता है कि कौन व्यक्ति सिटीजन है कि नहीं है, क्योंकि इलेक्शन कमीशन का मैंडेट है कि केवल भारत के जो सिटीजन है वो उनका नाम ही इलेक्टोरल रोल में होना चाहिए। जो व्यक्ति भारत का सिटीजन नहीं है वो किसी भी कीमत पे वोटिंग का उसको अधिकार नहीं मिलना चाहिए। সোমবার সুপ্রিম কোর্টে বিরোধী দলগুলির আইনজীবী বলেন, নির্বাচন কমিশন আধার গ্রহণকারী আধিকারিকদের কারণ দর্শানো নোটিশ জারি করেছে। বিচারপতিরা তখন বলেন, নোটিশটি দেখান। নোটিশটি পড়ে শোনান আইনজীবী কপিল সিব্বল। তখন নির্বাচন কমিশনের আইনজীবীকে বিচারপতিরা বলেন, আপনি বলুন পরিস্থিতি কি? উত্তরে তিনি বলেন, আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ ব্যাপকভাবে প্রচার করেছি, সাধারণ মানুষ অনলাইনে আধারের কপিও আপলোড করছে। তখন বিচারপতিরা বলেন, আপনাদের নোটিশেই তো বলা হয়েছে 11টি নথি ছাড়া অন্য কোনো নথি নেওয়া যাবে না। তখন নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, আমাকে খুঁজে বের করতে হবে, অন্য পক্ষের দেওয়া নোটিশের কপি আমার কাছে নেই। এরপর কপিল সিব্বল বলেন, আমাদের আর্জি 11টি নথির সঙ্গে আধারকেও দ্বাদশ নথি হিসেবে ঘোষণা করা হোক। বিচারপতি বলেন, আধার নাগরিকত্বের প্রমাণ নয়, কিন্তু জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে এটি পরিচয়ের প্রমাণ হিসেবে বিবেচিত হয়েছে। আধারকে পরিচয়ের প্রমাণ হিসেবে গ্রহণ করা উচিত। আইনজীবী সিব্বল আর্জি জানান, আধারকে দ্বাদশ নথি হিসেবে ঘোষণা করা হোক। এর বিরোধিতা করেন নির্বাচন কমিশনের আইনজীবী। তিনি বলেন, একেবারেই নয়, খসড়া তালিকার 99.6% মানুষ নথি জমা দিয়েছেন, তাই এটা নথির অভাবের ঘটনা নয়। এই প্রক্রিয়ায় অবৈধ অনুপ্রবেশকারীরা লাভবান হবে। কিন্তু বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলে, আধারকে দ্বাদশ নথি হিসেবে রাখা উচিত। নির্বাচন কমিশন জমা দেওয়া আধারের বৈধতা পরীক্ষা করতে পারে। লোকের পরিচয় নিয়ে ছেলেখেলা করছে এরা বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। আধার তা তোমরা করালে কেন? তা আজকে সুপ্রিম কোর্ট তো বলছেন যে আধারকে পরিচয়পত্রের মাপকাঠি হিসেবে ধরতে হবে, 12 নম্বর ডকুমেন্ট হিসেবে আধার থাকবে। এটা হওয়া উচিত। সুপ্রিম কোর্টের অবজারভেশন, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই পরিষ্কারভাবে ইলেকশন কমিশনের আদেশকে মেনে ইলেকশন কমিশনের যে পিটিশন তাকে মেনে নিয়ে তারা বলেই দিয়েছে আধার কার্ডকে মান্যতা দেওয়ার কোনো প্রশ্ন নেই, কিন্তু আধার কার্ডকে একটা ভিত্তি প্রমাণ হিসাবে ধরা যেতে পারে। 15ই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।